অষ্টমীতে একটা মেয়ের পিরিয়ড হয়েছে, ন্যাচারাল জিনিস। কিন্তু আমাদের যারা আগের প্রজন্ম আছে, মা, কাকিমা, ঠাকুমা, তারা বোঝে না এটা কিন্তু সুস্থতার লক্ষণ। শরীর খারাপ কোনো চান্সই নেই, বরঞ্চ না হওয়াটা শরীর খারাপের লক্ষণ। একদম। তো আমি দেখাতে চেয়েছিলাম এই জিনিসটা কোনো অচ্ছুত নয়। কীভাবে দেখাতে চেয়েছিলাম, তোমার ইচ্ছে ফেসবুকের আর টিএলবি ইউটিউবে, এখানে তুমি যথেষ্ট একটা ফেমাস, কিন্তু তার আগে তোমার আর একটা সত্তা ছিল, সেটা হচ্ছে তুমি লেখক। দেখো, লেখক আমি বহুদিন আগের থেকে ছিলাম। আমার লেখা ফারহান আখতার অবধি চুরি করেছে বলিউডের। আমার এই জিনিসটাকে নিয়ে কিন্তু যথেষ্ট আলোড়ন হয়েছিল। bollywood.in বলে একটা মিডিয়া ওয়েবসাইট আছে, সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এই খবরটা। গল্পটা কী ছিল? গল্পটা ছিল একটা ছেলে গজলাইক প্রতিযোগিতায় কলেজে যাচ্ছে, তো মেয়ে সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। তো যেতে যেতে সবাই তাকে ইপটিজিংয়ের শিকার করছে নিজেদের, যেটা হয় বাস্তব, যেটা টোন টিটকারি করা, ইয়ে করা, গায়ে হাত দেওয়া, বাঁচে গেলে গায়ে মাথায় পাছায় হাত দেওয়া, এরকম করছে। তাদের মধ্যে ছেলেটার দাদাও ছিল, ছেলেটার বাবাও ছিল। যারা নতুন পেজ বানাচ্ছে ফেসবুকে, তুমি তাদের কি বলে যে ফেসবুক পেজ করে কি ইনকাম হয়? অবশ্যই হয়, কিন্তু ফেসবুকের টাকাটা আমি যেটা দেখলাম, ফেসবুকের টাকাটা বেশি ভিউতে কম টাকা। হইচই যেটা আছে, হইচই সিরিজ, হইচইয়ের আগের নাম কী ছিল? ফার্স্ট যখন ওরা কলকাতায় ব্যানার ফ্যানার টাঙিয়ে বড় বড় প্লাকেট মারছে, তখন ছিল হয়ে যাক। সেই ব্যানার যেদিন ফার্স্ট ভাইরাল হয়, যেদিন প্রথম পোস্ট পড়ছে ফেসবুকে, সেই দিনই আমরা হয়ে যাকের পেজ একদম জেনুইন লিঙ্ক নিয়ে খুলে দিয়েছিলাম। এবার ওরা তার অফিসিয়াল লিঙ্ক পাচ্ছে না, তখন তারা হইচই নাম দেয়। তুমি যে প্ল্যানগুলো আছে সেটা মোটামুটি কবে থেকে কার্যকরী করবে? ইউটিউব নিয়ে প্ল্যান আমার সেরকম কিছু নেই। আমার একটাই প্ল্যান আছে, মানুষকে সত্যি দেখানো। সেটা ভূত হতে পারে, সেটা কোনো জায়গায় কোনো কিছু গোপন ডাকছে, সেই জিনিসটা ফাঁস করা। যারা কোনো কিছু সত্যি ধামাচাপা দিতে চাইছে, কোনো কিছু অন্যায় জিনিস বা মিথ্যা জিনিসকে প্রমোট করতে চাইছে, রিউমার যেটাকে বলে, এই টাইপের জিনিসটাকে নিয়ে পড়ে থাকতে চাই, মানে এটাকে খালাস করা। তোমাকে নাকি রাস্তাঘাটে দেখা যায় মাথা মুখে মাস্ক পরে, অন্য কোনো রূপে, এই বিষয়টা কি? আমরা প্রায় সবাই অল্প বিস্তার বা খুব বেশি ভূতকে ভয় পাই, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভূতকে ভয়ই পায় না, উল্টে ভূতের কথা বললে ভূতকে এক্সপোজ করার চেষ্টা করে। আজকে যিনি গেস্ট আছে তার নাম প্রীতম গুহ। তার একটা ইউটিউবের চ্যানেল আছে যার নাম দ্য লয়াল বেঙ্গল। মানে ওনার নামটার সাথে অনেক কিছু ভাবনা চিন্তা ছিল ওনার চ্যানেলের। তো সেই নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, কারণ আমাদের এই এপিসোডটি করার সময় ওনার সাথে অনেকটা লেন্দি হওয়ার জন্য আমরা এই ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি। আজকের পার্টে বেসিক্যালি আমরা জানবো যে উনি 0 সাবস্ক্রাইব থেকে শুরু করে আজকে প্রায় 54,000+ সাবস্ক্রাইবার ওনার ইউটিউব চ্যানেল। সঙ্গে উনি একজন MSc IT পাস আউট। সেইখান থেকে শুরু করে বা সেই চাকরি বা সেই জব সেগমেন্টকে ছেড়ে তিনি ইউটিউবটা কেন পছন্দ করলেন, বা ইউটিউবে সাকসেস পেতে গেলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, ওভারঅল একটা আলোচনা, খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে আজকে পডকাস্টে, যেখানে আমরা ওনার লাইফ জার্নিটা জেনেছি। আবার এটা জেনেছি যে আমরা একটা ইউটিউব চ্যানেল রেডি করতে গেলে কোনটার উপর ফোকাস থাকা উচিত, এবং এছাড়াও ভূত নিয়ে তো একটা বড় আলোচনা হয়েছে, যেটা আমরা পরবর্তী এপিসোডে লাইভ করব। আজকের পুরো পডকাস্টটা মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে। যারা ওনাকে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা ওনাকে প্রথমবার দেখছেন তাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আর একটা সবাইকে অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারেন, তা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে আপনারা অনেকেই পডকাস্ট দেখেন, অনেকক্ষণ ধরে দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো সবার কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও ভালো ভালো গেস্ট তাদের ডাকতে পারবো, যারা অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবে সমাজে বা এই চ্যানেল থ্রু যারা দেখছেন তাদের। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। আর যদি মনে হয় যে হ্যাঁ, এই চ্যানেল বা এই যে গেস্টগুলো আসেন, এই যারা গেস্ট আসেন তাদের থ্রু আপনাদের অপর পরিচিত ব্যক্তিদের কোনো উপকার বা কোনো ভালো কাজে লাগতে পারে, তো অবশ্যই তাদের শেয়ার করুন। তাহলে চলুন এবার শুরু করি। প্রীতম দা কেমন আছে বলো? ভালো আছি বস। দাদা বলো না, প্রীতম বলে ডাকো, সবাই বন্ধু। প্রীতম দাই বলতে হবে তোমাকে। বেসিক্যালি এই ভূতে অবিশ্বাসটা কেন তোমার? সবাই তো ভূত নিয়ে লাফালাফি করছে, তুমি কেন ভূতে অবিশ্বাসী? দেখো, এটা আজকের কেস নয়, বহু ছোটোবেলা থেকে আমি এরকম, মানে এই জিনিসটাকে নাস্তিক বলে এই জ্ঞানটাই আমার ছিল না। আচ্ছা, মানে আমি শুরুর দিন থেকে আমার মনে পড়ে না আমি লাস্ট কবে মন্দির গেছিলাম। যাওনি কোনোদিন? আমি মন্দির, মসজিদ, মঠ জাতীয় কোনো জায়গাতে আমি যাই না। তবে আমি জানি না কেন ইদানিং আমার ডিমান্ডগুলো কেন ধর্ম রিলেটেড জায়গায় চলে যাচ্ছে। ওইটার জন্য আমি এর আগে লাস্ট ভিডিওতে আমি বারণও করেছিলাম যে আমাকে প্লিজ কাইন্ডলি আমাকে মন্দির জাতীয় কোনো জায়গায় ডাকবে না। এটা একটা কারণ আছে। কারণ দেখো, আমি নেগেটিভ এনার্জি নেই বা ভূত নেই এই সমস্ত জিনিস আমি ভিডিও করছি, ঠিক আছে,
কিন্তু আমি কারোর বিশ্বাসে তো আঘাত দিচ্ছি না। বিশ্বাসে আঘাত তখন হবে যখন আমি পজিটিভ কিছু নিয়ে লড়বো, ওটা আমার মধ্যেই থাক। আমি মানি না, আমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ওটা নিয়ে যখন আমি লড়াই শুরু করব, ফার্স্ট অফ অল আমি টার্গেট হয়ে যাব। আর ধর্ম খুব বাজে জিনিস, খুব দুর্বল জায়গা মানুষের। সেই জন্য আমি এই জায়গাটা কোনো দিন পাবলিক করিনি বা নিজেও খোলসা করে কিছু বলিনি। কী দরকার বলার? সে যেটাভাবে আছে থাক। আমি আমার দিক থেকে ঠিক, এই যেমন আমার বাড়িতেই তো আমার বাবা আস্তিক, মা তো ঘোরতর আস্তিক, বউয়ের, আমার স্টুডিওতে, আমার বাড়িতে যে স্টুডিও আছে, আমি টিএলবি কি নাস্তিক তো, আমার স্টুডিওতে স্বস্তিক চিহ্ন আঁকা আছে, বউ এঁকে গেছে। তো আমি ওটাতে তো বাধা দিতে পারি না যে কেন এঁকে গেছিস। এবার বলেছি যার যেটা, হ্যাঁ তোমার ইউটিউব থেকে ইনকাম ভালো হোক, সেটার জন্য মঙ্গল ঘট এঁকে দিয়ে চলে গেল, ওর তুই যেটাতে শান্তি পাচ্ছিস কর। মানে বাড়িতে একটা ছোট লড়াই চলে নাকি তুমি পুরোপুরি লড়াই কোনোদিন হয় না, সেপারেট পড়েছে না, লড়াই কোনোদিন হয়, যার যেটা বিশ্বাস হয়েছে বললাম না, লড়াই ডিবেট আমার সাথে কারণ নেই। কিন্তু আমার খারাপ লাগে ওই জায়গায় যখন তুমি এই জিনিসটা নিয়ে একটা ওয়ান কাইন্ড অফ বিজনেসে নেমে আসছো। স্বাভাবিক। এখান থেকে বলতে গেলে ধর্মও টানতে হয় আমাকে, কিন্তু আমি ওটা টানবো না, কিন্তু ওটাও ওয়ান কাইন্ড অফ বিজনেস। কিন্তু এই জিনিসটা নিয়ে ইদানিং আমি দেখছি, ইদানিং নয় বেশ কয়েক বছর ধরে এই জিনিস চলে আসছে, এই ভূতের ব্যাপারটা নিয়ে। আর ভূত এখন হট টপিক বেসিক্যালি, বাংলা পডকাস্ট বা বাংলা ইউটিউব চ্যানেল তো হট টপিক বেসিক্যালি। দেখো আমি যখন পডকাস্টের চ্যানেলটা ভাবি না, তখন ভেবেছিলাম যে তোমার সাথে আলোচনা হলো যে মফস্বলে যে মানুষগুলো রয়েছে যারা অ্যাটলিস্ট একটা ভালো জায়গায় রয়েছে বা ভালো নলেজ তাদের মধ্যে আছে সেটা শেয়ার করার জন্য। কিন্তু আলটিমেটলি যেহেতু আমাদের আর একটা তোমার ডিজিটাল এজেন্সি আছে, তার মানে মার্কেট সার্ভে আমাদের করতে হয়। সেই অনুসারে দেখা যায় যে ভূত রিগার্ডিং বা হরর রিগার্ডিং চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। সেই সুবাদে আমাদের চ্যানেল ইনপুট করতে হয়েছিল যে আমরা হরর টপিক আনি। আজকে তোমাকে ডাকার উদ্দেশ্য কিন্তু ভূত আছে কি না আছে তা একদম না, তোমার যে পিছনে ব্যাকএন্ড যে স্টোরিটা আছে, যেটা শুনলাম অরিজিৎদা যেটা বলছিল, তুমি ভূতকে যেভাবে ভূতকে বার করছো, এক্সপোজ করছো, সেই টপিকটা তোমার থাকবে, কিন্তু সেটা চেষ্টা করবো, ওটাই হট টপিক। আর ওটাই হয়তো আমাদের নেক্সট এপিসোড অথবা এই এপিসোডের শেষের দিকে থাকবে। আমরা আগে তোমাকে যে কারণে ডাকা, তোমাকে যে কারণে মানুষ জানে না, যে কারণে আমার তোমাকে বেসিক্যালি ভালো লেগেছে, সেটা হচ্ছে তোমার এই ফেসটা ছাড়াও, মানে লয়াল বেঙ্গল এই চ্যানেলটা ছাড়াও তোমার আর একটা জার্নি রয়েছে সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে ফেসবুকের, যেখানে তোমার সব কটা চ্যানেল নিয়ে নিয়ার অ্যাবাউট 4 মিলিয়ন সামথিং, তাই তো? না 4 মিলিয়ন নয়, আমার একটা চ্যানেল মানে একটা পেজ আর কি। আমার বেসিক্যালি জার্নিটা শুরু হয় ফেসবুক থেকে। হ্যাঁ, আমি বলি এইটা একটু ক্লিয়ার করো না যে তোমার জার্নিটা এবং সেখানে কীভাবে লড়াই ফেস করতে হয়েছে, কীভাবে, বা তোমার শুরুটা। এর সাথে তুমি আরও একটা জিনিস কভার করবে, সেটা হচ্ছে তোমার MSc IT করা আছে, যেটা অনেকটা বড় ডিগ্রি আমি যতদূর জানি। তো সেখান থেকে তুমি ফেসবুক থেকে ইউটিউব, এইটা একটু ডিটেলস একটু বলো দাদা সবাইকে। 2013 সাল আমি ফার্স্ট যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আচ্ছা 2013, তো 2 বছর ফেসবুক অ্যাকাউন্ট চালানোর পর আমি 2 বছর আই থিঙ্ক, আমার অত তো দেখো এই সমস্ত সাল ডেট মনে রাখা কিন্তু সম্পূর্ণ মেয়েদের ডিপার্টমেন্ট। এটা আমি আমার ফ্র্যাঙ্কলি বলছি, আমার বিয়ের তারিখ আমার মনে নেই, সত্যি বলছি। বউ যদি এখন জানে, ও জানে আমার বিয়ের ডেট মনে নেই। হ্যাঁ আমার জন্মদিনটা মনে থাকে, কবে আমার মানে জন্মদিন, ডেট অফ বার্থ। বউয়ের ফোন নাম্বার অবধি আমার মুখস্থ ছিল না। এই কদিন আগে হালে পিলে বোধহয় বউয়ের ফোন নাম্বারটা কয়েকটা কাজে আধার কার্ডে ব্যবহার করছিলাম বলে বারবার OTP আসছিল বলে আমার, তাও এখন মাঝে মধ্যে জিজ্ঞেস করি, হ্যাঁ রে 41 তো লাস্টে, মনে থাকে না। বেসিক্যালি ফোনে ছেলেরই থাকে না ওই জিনিস, আমি জানি না কতগুলো ছেলের থাকে। যাই হোক, তো আমি এরকম ফেসবুক অ্যাকাউন্ট খুলি, দেন তার 1-2 বছরের মধ্যে আই থিঙ্ক 2014 হবে খুব সম্ভবত, আমি একটা ছোট পেজ খুলি, কবিতা। আমার ফার্স্ট ছিল কবিতা লেখার পেজ। পেজটার নাম বলো একটু সবাইকে। নেই পেজটার, মানে ওটা আনপাবলিশ করে রাখা আছে, আমার কবিতা বলে নাম ছিল পেজটার। আচ্ছা, তখন সেই রাত দিন কবিতা লেখার হিরিক, তো কবিতা লিখতে লিখতে আমি দেখলাম পেজ গ্রো হচ্ছে না। সত্যি কথা বলতে কবিতা খায় না বলতে, কবিতা মার্কেটে কেউ খায় না। ওই ব্রততী বন্দ্যোপাধ্যায় আলাদা লেভেলের, উনি কবিতা বললে মানুষ খায়, কিন্তু আজকে রোদ্দুর রায় কবিতা যেমন খাচ্ছে, সেটা একটা আলাদা দিক থেকে। তো বেসিক্যালি মানুষের সময় কোথায়, মানুষ এখন সবসময়, এখন শর্টের যুগ, রিলের যুগ চলে এসছে মানুষের। এই মানে ফ্র্যাঙ্কলি বলছি, আমি জানি না কতজন এই ভিডিওটা টোটাল না টেনে দেখবে, তো এই যুগটাই এরকম, মানুষের সময় নেই। MB খরচ হয়ে যাচ্ছে জন্য না, তুমি পারলে বিপ করে দিও জায়গাটা, মানুষ কিন্তু MB খরচ করে অন্য কিছু দেখবে। আমি বললাম না সবটা, কিন্তু MB খরচ করে কিন্তু মানুষ শিক্ষণীয় জ্ঞানের সত্যিকারের কোনো জিনিস দেখতে চায় না। এটা খুব মানে খুব বাস্তব জিনিস। আর একটা জিনিস মানুষ খুব MB খরচ করে দেখে, সেটা হচ্ছে গসিপ, কারোর পেছনে কাঠি করা,
কারোর পেছনে কোনো আমাকে ধরো কাটাছেড়া হচ্ছে ফেসবুকে, কোথাও ঝগড়া চলছে, কাদা ছোড়াছুড়ি, সেগুলো আবার এমবি খরচ করে করে। আর স্মার্ট হয়ে গেছে ক্রিয়েটারও, কমেন্টও কমে গেছে এখন, ভালো জিনিসে কমেন্টও পড়তে চায় না। তুমি দেখো না আজকে পরোটা, আরও 1001 পরোটাওয়ালার তোমার ইয়ে আছে, কিন্তু যেখানে ভাইরাল হয়েছে, যেখানে গসিপ ছুটছে, সেইখানেই কমেন্ট পড়ছে বেশি। কিন্তু তুমি আজকে বলো তুমি একটা ভালো কাজ করলে, তুমি ধরো স্বাভাবিক তোমার ধরো ডিজিটাল মার্কেটিং নিয়েই তুমি অ্যাড করলে, কটা কমেন্ট আছে? আছে দাদা, রিপনদার চ্যানেল খুব একটা খায় না, আসবে না তো, আসবে না। কিন্তু আজকে তোমার ওই মানে ওই চ্যানেলটাই যদি কোনো নেগেটিভিটির দিকে চলে যায়, কোনো গসিপের দিকে চলে যায়, তখন দেখবে তুমি শয়ে শয়ে লোক এসে কমেন্ট করে যাচ্ছে। একদম একদম, এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে বাস্তব। তো আমার কবিতা কেউ খেতো না, তো তারপর গিয়ে আমি একটা পেজ কিনেছিলাম। তখন আমাদের একটা কমিউনিটি গ্রুপ ছিল, যে গ্রুপ থেকে আমাদের S4S করাতো। S4S মিনস শেয়ার ফর শেয়ার। মানে তুমি ধরো সন্ধ্যাবেলায় আমাকে, বেকার ছেলেদের যা হয় আর কি, সন্ধ্যাবেলায় তুমি ওই গ্রুপে ধরো 30-40 জন মেম্বার আছে, সবার কিন্তু পেজ আছে, কারো 30, কারো 10,000, কারো 40,000, কারোর 1 লাখ। যাদের বড় 1 লাখের পেজ তারা একটু ঘ্যাম নিয়ে বসে থাকতো, আমি করবো না, আমি দিনে একবার করব। আমাদের ছোটো পেজ আমরা দিনে 3-4 বার করতাম। তো এবার কথা হচ্ছে, ধরো তুমি ওখানে পোস্ট করলে একটা, এবার পোস্ট করার পর ওখানে পোস্ট করলে, যারা যারা শেয়ার ফর শেয়ার করতে চাও কমেন্ট বক্সে লিঙ্ক দাও। কমেন্ট বক্সে এক গাদা 30টা লিঙ্ক পড়ে গেল। 30টা লিঙ্কের গড় ধরো অ্যাভারেজ, মানে টোটাল ধরো পেজের মেম্বার হয়ে গেল প্রায় 10 লাখের কাছাকাছি। সবার পেজই তো ওরকম 30-40 এরকম ফলোয়ার। তো তারা কী করলো, তারা টেনে নিয়ে গিয়ে তোমার পেজটাও শেয়ার করলো, তুমিও টেনে নিয়ে গিয়ে কমেন্ট বক্সে যতগুলো কমেন্ট পড়েছে তাদের প্রত্যেকের পেজ শেয়ার করবে। এটাকে বলে শেয়ার ফর শেয়ার। এখনকার দিনে ওই জিনিস আর নেই। এখনকার ফেসবুকের অ্যালগোরিদম অনেক বদলেছে, এখন শেয়ারই কেউ করে না। তো বেসিক্যালি এখন ফেসবুকে অ্যালগোরিদম এটাইতেই এসছে, তুমি কোনো লিঙ্ক শেয়ার করলে রিচ ব্লক করে দেয়। ঠিক, পলিসি ব্যালেন্স হয়। হ্যাঁ, এটা আগে ছিল না, যে কারণে বহু ইউটিউবার গ্রো করেছে। এটা কিন্তু বিরাট একটা প্লাস পয়েন্ট। ফেসবুকে কোনো লিঙ্ক পোস্ট করলে ওই যে ইয়েটা ব্লক যেটা হয়ে যায়, সেটা যখন ছিল না, বহু ইউটিউবার মানে জলে তোড়ে বেরিয়েছে। আজকের দিনে অ্যালগোরিদম এমন একটা জিনিস, তোমাকে সত্যিকারে কিছু দেখিয়ে, নেগেটিভ হোক পজিটিভ হোক, তোমাকে খেটেও এগোতে হয়। একদম একদম, এটা ঠিক। আর নেগেটিভিটি তো খাটতে হয় না, ওটা লাখের ওপর ডিপেন্ড করে। যাই হোক, তো আমি তারপর একটা পেজ কিনি, 1,26,000 লাইক ছিল খুব সম্ভবত। তখন ফলোয়ার অপশন ছিল না পেজে, শুধু লাইক অপশন ছিল, ফলো বলতে কোনো কিছু বুঝতাম না আমরা। তো পেজ কেনার পর ওটাকে নাম চেঞ্জ করি, নাম দিয়ে ইচ্ছে করে, ঠিক আছে, ইচ্ছে করেতে পোস্ট প্রথমে আমি লিখতাম, আমি লিখি যদিও, সেটা আলাদা ইস্যু, এখন আর লিখি না ওটা। তো পেজটা খোলার পর পোস্ট দিতে থাকি টুকটাক করে, খুব অল্প দিনের মধ্যে পেজটা ভাইরাল হয়, খুব অল্প দিনের মধ্যে। পেজটার টপিক কী ছিল সেটা? পেজটার টপিক ছিল লাভ কোটেশন। এই যে তোমাকে ছাড়া বাঁচবো না, ওই যে ন্যাকা চৈতন্য মার্কাস ওই লাভ যে পোস্টগুলো হচ্ছে, ওর কালপিটটা আমিই ছিলাম, ঠিক আছে, আমি লিখতাম ওগুলো, ওই নিব্বি টাইপের। আর তখনকার ফেসবুক অনেক ভদ্র ছিল, রিপন অনেক ভদ্র ছিল। তো যাই হোক, সেটা হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি এখন তোমার আলাদা লেভেলে চলে গেছে, আলাদা জায়গায়, এইসব পোস্ট কেউ দেখবেও না এখন ঘুরে। তো যাই হোক, তখন খুব রাতারাতি ভাইরাল হয়। হ্যাঁ, সবাই এসে ট্যাগ করছে তার বয়ফ্রেন্ডকে, এটা আমি তোমার, অনেকে ডিপি করতো আমার দেওয়া পোস্ট। গেল তা করতে করতে আমি এটা বলবো, আমার দেখা দেখি উঠেছে সব। দ্য বং ডায়েরি, আমারই বন্ধু হয় সোহম, যদি ভিডিও দেখে থাকে তাহলে হয়তো শুনবে, আমার পরে এসছে, অনেক পরে এসছে পেজ। তো সোহমের সাথে আমার বন্ধুত্ব হয়। ফার্স্ট টাইম যে অ্যাকচুয়ালি প্রথমে কোটেশন কীরকম হতো, প্রথমে আমরা বাংলাদেশের জিনিসটা বেশি ছিল, বাংলাদেশের যারা এরকম পেজ চালাতো তারা বেশি ইউজ করতো। হলুদ ব্যাকগ্রাউন্ড, তার উপর কালো ডিজিটাল লেখা, বাংলা লেখা কালপুরুষ ফন্টে, তারপর সবুজ ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক হলে সাদা লেখা হবে, সবুজ হলে সাদা লেখা হবে, ডিপ সবুজ হলে, এরকম টাইপের ব্যাকগ্রাউন্ডে, এক কালারের ব্যাকগ্রাউন্ডের উপর লেখা হতো প্রথম। কিংবা আরও এক ধরনের কিছু সার্কাজম টাইপের পেজ ছিল, যারা কী করতো, ছবিটাকে চিঠি দিত, নিচে লিখতো, সলিড ছবি ওপরে, নিচে লেখাটা থাকতো, বেশিরভাগ মিম টাইপের। তখন আবার মিম বলতে আমরা কিছু বুঝতাম না, ফানি পেজ বুঝতাম। তো এই টাইপের পেজ চলতো। আমরা প্রথম নিয়ে আসি, আমরা বলতে আমি আর আমার এক বন্ধু ছিল, তো তার সাথে আমি এরকম আলোচনা করি, দিয়ে বললাম ভাই এই জিনিসটা করলে ভালো হয়। বলছে হ্যাঁ দেখ না, নতুন জিনিস, নতুন টেস্ট। তো আমরা প্রথম নিয়ে আসি যে পেছনের ব্যাকগ্রাউন্ডকে ব্লার ঠিক নয়, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর রেখে পিকচারটাকে অপাসিটি কমিয়ে দেওয়া, তাহলে ওটা কমে গেল। লেখো না এবার তুমি,
ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে প্লাস লেখাটাও হাইলাইট হচ্ছে, এই জিনিসটা আমরাই ফার্স্ট আনি। তারপর আমাদের দেখা দেখি তামাম পেজ, মানে আমরা নি বলতে পারি যে ইচ্ছা পেজ থেকে প্রথম শুরুটা। আমি তো আগে কোনোদিন দেখিনি কারোর পেজে, যে কারোর পেজ থেকে আমি আইডিয়া কপি করেছি কোনোদিন দেখিনি। আমি ফার্স্ট এনেছিলাম ওই জিনিস করা, দেন করি, তার দেখা দেখি তামাম পেজ ওই একই জিনিস ফলো করতে থাকে, একই জিনিস। আর পোস্ট কপি তো ব্যাপারটা ছেড়েই দিলাম, ও তো হতোই। তো তারপর ইচ্ছে করে পেজ থেকে আরও অনেক পেজ আমরা নিজেরাই বানাই। আচ্ছা, আমরা মানে আমি নিজেরাই বানাই। এবার বাকি যে পেজগুলো আছে সেগুলো ইচ্ছে করা হচ্ছে প্রথম পেজ, আমি বলে রাখি, যেটা এই পশ্চিমবঙ্গের বুকে প্রথম 1 মিলিয়নে যাওয়া পেজ। বাহ। এটা কিন্তু ইচ্ছে করেতে একটা কভার পিকচারও অনেক দিন আগে ছিল, যেটা আমি এখানে পট করে লিখতে বাধ্য হয়েছিলাম। আমি কিন্তু রিসার্চ করেছিলাম তার আগে, যখন আমার 99,000 ফলোয়ার মানে লাইক, তখন আমি রীতিমতন 1 মাস যাবতীয় রিসার্চ করেছিলাম যে কোনো পেজ নেই তো আছে কি না, কারণ দিয়ে দিলে ভুল হয়ে যাবে না জিনিসটা। তখন দেখলাম না, নেই। তখন আমি কভারটা দিয়েছিলাম, ফার্স্ট ইচ্ছে করেই 1 মিলিয়ন যায়। এখন তো প্রচুর পেজ আছে, এর রাজুদাই 2 দিন পর 1 মিলিয়নে ঢুকে যাবে পাওয়াটা বিক্রি করে। এখন তো বহু পেজ আছে। তো তারপর ইচ্ছে করে থেকে আরও অনেক পেজ আমি খুলি। যেমন ধরো তুমি একটা বিজনেস থেকে আরেকটা, ওই বিজনেসেরই টাকা ইনভেস্ট করে আরেকটা, হ্যাঁ, তো আরও অনেক পেজ খুলি। যেমন ধরো বেঙ্গলি সার্কাজম আছে, এক কথায় বলে একটা পেজ আছে, ওটারও প্রায় 5 লাখের কাছাকাছি ফলোয়ার। বেঙ্গলি সার্কাজমের 2 লাখের ওপর, আমার মনেও নেই 2 লাখ কিংবা খুব সম্ভবত 1,80,000, 2 লাখ পেরিয়ে গেছে মনে হয় যত সম্ভব। হয়ে যাক বলে একটা পেজ আছে। এখন সবগুলো তুমি মেনটেন করো? হ্যাঁ, এখন সব তুমি। হয়ে যাকের ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি, আমি তো এইগুলো কোনো দিন কাউকে বলিনি কোনো দিন এসে। আমি অ্যাকচুয়ালি বলতে হবে ভাবিনি, আজকে ফ্লোতে বেরিয়ে যাচ্ছে জিনিসগুলো। হয়ে যাক বলে একটা, তুমি দেখেছো হইচই আজকে, হয়ে যাকের পেছনে কিন্তু একটা বিরাট গল্প আছে। হইচই যেটা আছে, হইচই সিরিজ, হইচইয়ের আগের নাম কী ছিল? ফার্স্ট যখন ওরা কলকাতায় ব্যানার ফ্যানার টাঙিয়ে বড় বড় প্লাকেট মারছে, তখন ছিল হয়ে যাক। আচ্ছা, হয়ে যাক একটা কোটেশন ছিল। আচ্ছা, ঠিক আছে। তো সেই ব্যানার যেদিন ফার্স্ট ভাইরাল হয়, যেদিন প্রথম পোস্ট পড়ছে ফেসবুকে, সেই দিনই আমরা হয়ে যাকের পেজ একদম জেনুইন লিঙ্ক নিয়ে খুলে দিয়েছিলাম। এবার ওরা তো আর অফিসিয়াল লিঙ্ক পাচ্ছে না। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এই যেমন টিএলবি এমন একটা, টিএলবি ব্যাপারে পরে আসছি আমি। এবার কোনো একটা ধরো আমি ধরো আমার একটা ওয়েবসাইট খুলছি প্রীতম গুহ, তো প্রীতম গুহ ওই নামে ডোমিন যদি অলরেডি কেনা থাকে কোথাও, তাহলে আমাকে কী করতে হবে? প্রীতম গুহ 143@অমুক.com হ্যান ত্যান বলে খুলতে হবে। সেই জন্য জিনিসটা হয়ে যাকে তো অ্যাকচুয়াল ওয়েবসাইটটা সে পাচ্ছে না, কারণ আমি তো লিঙ্কটা অলরেডি ফেসবুকে নিয়ে রেখেছি, ফেসবুক ক্লেম করতে পারছে না, বুঝতে পারছি। দিয়ে তখন তারা, খুব সম্ভবত আমি এটা গেস করে বলছি, কারণ এটা আমার পুরোপুরি আমি বলবো না যে আমার জন্যই হয়েছে, তখন তারা হইচই নাম দেয়। হয়তো তারা শুনলে এখন আমাকেই দেবে, হয়তো আমারই পেজ ওটা। অ্যাজাম্পশনই হতে পারে যে যেহেতু আমরা আগে করেছিলাম ওরা হয়তো সেইভাবে পায়নি বলে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে তারা লিঙ্ক পায়নি, এবার তারা ওই জন্য নিজেদের ইয়েটার নাম চেঞ্জ করে হইচই করেছে। এবার ওই হয়ে যাক পেজ আমারই প্রথম ছিল, যদি ওটা কনসেপ্ট আমি কপি করেছিলাম, স্বীকার করতে ক্ষতি নেই বদ্দা। আমি খুব সাচ্চা মানুষ আছি, আমি চুরি করলে বলি হ্যাঁ চুরি করেই করেছি। তো এমনি বেসিক্যালি কিছু নেই ওখানে হয়ে যাক পেজে। এখন তো সব পেজই আমার কন্টিনিউ করা হয় না, বহুদিন ধরে পেজগুলো ডেড হয়ে পড়ে আছে, ফলোয়ারও কমছে। এখন দেখছি ইদানিং ফেসবুকে একটা জানি না কি বাগ এসছে না কি এসছে জানি না, তবে সবার পেজের ফলোয়ার কিন্তু কমতে থাকছে। আর এটা আমি আরও ভালো কেন বুঝতে পারি, কারণ আমার বেশি ফলোয়ারের পেজ বলে। আমি প্রতিদিন দেখি আমার পেজ থেকে, তুমি দেখবে ইচ্ছে করে রিসেন্ট দেখবে তুমি, ইচ্ছে করে 1,11,000 পেজ ছিল, 10,11,000 পেজ, 11,000 পেজ ছিল। এখন ওটা নেমে গিয়ে হয়েছে 97K, পুরো 10,000 ফলোয়ার কমে গেছে। রেগুলার 400-500 করে নেমে যায়। বুঝতে পারি না এটা বাগ কিনা, সবাই আনফলো করে দেয় কিনা। আনফলো তো সবাই এইভাবে করতে পারে না বদ্দা, কিছু একটা ইস্যু হচ্ছে যেটার জন্য ফলোয়ার নামছে। তো জানি না, আমি অত গুরুত্ব দিই না, কি ফেসবুকের কামিয়েছি তো থাক, আজ কমে যাক, বাকিটা কামাক। তো এবার এইভাবে আমার জার্নি হয়েছে। বাকি যে পেজগুলো আছে সেগুলো ছানাপোনা বলতে পারো, ইচ্ছে করে, কারণ ইচ্ছে করে পেজ থেকেই শেয়ার করে বাড়ানো। আচ্ছা, যারা নতুন পেজ বানাচ্ছে ফেসবুকে, তুমি তাদের কি বলে যে ফেসবুক পেজ করে কি ইনকাম হয়? অবশ্যই হয়, কিন্তু ফেসবুকের টাকাটা আমি যেটা দেখলাম, ফেসবুকের টাকাটা বেশি ভিউতে কম টাকা। হ্যাঁ, আমি যদিও এখনও পর্যন্ত ফেসবুক থেকে কোনো দিনও রেভিনিউ পাইনি,
পাইনি। আমার কিন্তু মনিটাইজেশন করা আছে, দ্য লয়াল বেঙ্গল কিন্তু আমার মনিটাইজ পেজ, কিন্তু আমি কোনোদিনও রেভিনিউ পাইনি। ইচ্ছে করে এই চ্যানেল এই পেজগুলো কিন্তু কোনো মনিটাইজেশন নেই এখনও অবধি। কারণ হচ্ছে একটা টাইম এগুলো তো অনেক পুরোনো পেজ, একটা টাইম এগুলো এখান থেকে প্রচুর ভিডিও এমন ছাড়া হয়েছে যেগুলো কপি কন্টেন্ট। আচ্ছা। আর কপি কন্টেন্টের ওপর মনিটাইজেশন দেয় না, দেবে না। এছাড়া অনেক তোমার রিপোর্ট খায়। তারপর ধরো অনেক কি বলবো, বিডি থেকে অনেক রিপোর্ট আসে, তবে ভুলভাল রিপোর্ট। তোমার ইনকামটা এখানে কোথা থেকে আসে? ইনকাম সোর্স অ্যাকচুয়ালি বলতে পারো এখন ইউটিউব। মানে তবে ফেসবুক ওই পেজ দিয়ে তোমার ইনকাম কিছু নেই? না, ফেসবুক পেজ থেকে টুকটাক প্রমোশন চলে। আচ্ছা, মানে ব্র্যান্ড প্রমোশনগুলো হয়ে যায়। যেমন ধরো তুমি বললে আমাকে আমার একটা এরকম আছে, অফিস আছে, তো তুমি একটু ব্যানারটা করে দাও না, আমি তখন বললাম ঠিক আছে দিও, এরকম অ্যামাউন্ট লাগবে, কদিন মাসে করাবে, এরকম হিসাবে নর্মাল এরকম প্রমোশন। মানে সেভাবে কোনো ফিক্সড কিছু হাঁড়ি চড়বে না ওদের কথা। কারণ হচ্ছে দেখা যাবে 6 মাসে হয়তো একটা এলো, এরকম ব্যাপার। তোমার ফেসবুকের একটা উপলব্ধি হয়েছে, ইউটিউবের একটা উপলব্ধি হয়েছে, নো ডাউটলি। হ্যাঁ, তোমার ইচ্ছে ফেসবুকের আর টিএলবি ইউটিউবে, যেখানে অলরেডি 50K পার করে নিয়েছো, এখানে তুমি যথেষ্ট একটা ফেমাস। কিন্তু তার আগেও তোমার আর একটা সত্তা ছিল, সেটা হচ্ছে তুমি লেখক ছিলে। আচ্ছা, দেখো লেখক আমি বহুদিন আগের থেকে ছিলাম, আজকের কেস নয় ওটা, আমি ছোট থেকেই লিখতাম। আমি লেখালেখি সোশ্যাল মিডিয়াতে, আমি ওই বলে না ফেবু কবি এখনকার ভাষাতে, তো ওইটা আমি হয়েছিলাম ওই আমার কবিতা থেকে। তোমার একটা বইও বেরিয়েছে, হ্যাঁ, লাভ থেরাপি। আজকেও কি লেখালেখি করো, নাকি লেখাটার প্রায়োরিটি তোমার জন্য কত? একদমই না, পুরোপুরি সরে এসেছি এই জায়গা থেকে। কারণ ওই প্রথমত ওই পেজ জাতীয় জায়গাতেই লেখালেখি ছিল আমার নিজের প্রোফাইলেও মোটামুটি ভালোই ফলোয়ার আছে। তো আগে লিখতাম, তো সবাই ওটাকে সাপোর্ট করতো, দাদা বেশ ভালো হয়েছে, দাদা পাশে আছি, হ্যান ত্যান, জানো তো কীরকম কমেন্ট পড়ে, বুক ফুলে উঠতো। ওই ফুলে উঠতে উঠতে একদিন আমার বাস্ট করে গেল। এবার বাসটা কীভাবে হবে, আমার লেখা ফারহান আখতার অবধি চুরি করেছে বলিউডের। তুমি তোমার একটা ইউনিক কনসেপ্ট দিয়ে কিছু একটা লিখবে, এরকম নয় যে আজ আমি রাস্তায় বেরিয়েছিলাম, হঠাৎ দেখছি একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, খুব কমন কিছু নয় আমি যেটা লিখেছিলাম, কিন্তু খুব আনকমন এবং রেয়ার জিনিস। কি গল্পটা কী ছিল? গল্পটা ছিল ছদ্মবেশী বলে একটা গল্প আমি লিখেছিলাম, লাভ থেরাপিতে আছে গল্পটা। তো গল্পটা ছিল যে একটা ছেলে গজলাইক প্রতিযোগিতায় কলেজে যাচ্ছে, তো ওইখানে রাস্তায় যে মেয়ে সেজেছিল, তো মেয়ে সেজে রাস্তা দিয়ে যাচ্ছে, তো যেতে যেতে সবাই তাকে মানে ইপটিজিংয়ের শিকার করছে নিজেদের, যেটা হয় বাস্তব, যেটা টোন টিটকারি করা, ইয়ে করা, গায়ে হাত দেওয়া, বাসে গেলে গায়ে মাথায় পাছায় হাত দেওয়া, এরকম করছে। তো এবার ব্যাপার হচ্ছে তাদের মধ্যে মেয়েটার দাদাও ছিল, ছেলেটার দাদাও ছিল, ছেলেটার বাবাও ছিল, ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট ছিল। তো ছেলেটা তখন রিয়েলাইজ করলো যে আমাদের সমাজটা কোন জায়গায় গেছে। এমনি কিন্তু ছেলেটাও কিন্তু একটা টাইম করতো এসব জিনিস, রকে বসে মেয়েদেরকে টোন টিটকারি করা, কিন্তু যখন তার সাথে নিজের থেকে হচ্ছে, যখন সে একটা মেয়ে সাজার পর, তখন সে ফিল করতে পারলো জিনিসটাকে কী অ্যাকচুয়াল, মানে মেয়েদের ওপর দিয়ে কী যায়। দেন সে বলেছিল ওখানে গিয়ে স্টেজে উঠে ফার্স্ট হয়েছিল, আমার পুরস্কার লাগবে না, আমি পেয়ে গেছি, লাইফ থেকে যা শিখলাম সেটাই হচ্ছে আমার প্রথম পুরস্কার। তো এটাই ছিল গল্পের কনসেপ্ট। এই জিনিসটাকে ফারহান আখতার পুরোপুরি কপি করে, কিন্তু লাস্টের জায়গাটা ফুল কপি করা তো উচিত না, চেঞ্জ করে দেয়, কনসেপ্টটাকে নেয়। তো আমি যেমন দেখালাম এটা গজলাইক প্রতিযোগিতা, আর ফারহান আখতার দেখিয়েছিল ওই ছেলেটা এমনি নর্মাল বেরিয়ে জানি না কী জন্য বেরিয়েছে, আমি উদ্দেশ্যটাই বুঝতে পারিনি ফারহান আখতারের। আমার তো একটা উদ্দেশ্য ছিল যে গজলাইকের জন্য যাচ্ছে, কিন্তু ছেলেটা কী জন্য মেয়ে এসে যে রাস্তায় বেরোলো বুঝতে পারিনি। তখন বেরোলো, বেরিয়ে এরকম ইপটিজিংয়ের শিকার হলো, ফিরে এলো, দেখালো যে ছেলেটা নাকি বিবাহিত। এবার তার বউকে বলছে, তোমরা আমি 5 মিনিট সইতে পারলাম না, তোমরা সারা জীবন কীভাবে সও। আচ্ছা, হ্যাঁ ভালো জিনিস এটা, কিন্তু শেষ জিনিসটা মোড় ঘুরিয়ে গোটা কনসেপ্টটাকে নিয়ে নেওয়া, আমার এই জিনিসটাকে নিয়ে কিন্তু যথেষ্ট আলোড়ন হয়েছিল। bollywood.in বলে একটা মিডিয়া ওয়েবসাইট আছে, সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এই খবরটা। কত সালে? এটা খুব সম্ভবত 2018-19 হবে মেবি, দেখে বলতে হবে, এটা অত তো মনে থাকে না। তোমার তার আগে তোমার লেখাটা কোথায় পাবলিশ হয়েছিল? তার আগে নর্মাল ফেসবুকে, ওই যে বললাম ফেসবুক, এছাড়া কোথাও গতি ছিল না। তো দেন তারপর আমি তখন না অ্যাকচুয়ালি কী বলো তো, আমি তোমাকে বাস্তব বোঝাই, একটা লেখা লিখে যখন তুমি 1000, 2, 3 লাইক পেয়ে যাও, বা একটা লেখা থেকে যখন মেয়েরা তোমার ক্রাশ হয়ে যায়,
তখন তোমার কি ইচ্ছা করবে একটা পাবলিশারকে লেখা দিয়ে ভ্যারিফিকেশনের জন্য মার্কেটে বই দেওয়া, কবে পাবলিশ হবে, আদৌ কোনো কেউ পড়বে কি না, তোমার ইচ্ছেটাই চলে যাবে। কিন্তু ফাট করে একটা পোস্ট করে দিলে, চন্দ্রীর ভট্টাচার্য যে কথাটা বলেছিল, যুগ খুব সহজ হচ্ছে, কথাটা কিন্তু খুব দামি কথা। আজকে মার্কেটে বইয়ের চাহিদা কেন কমছে? কারণ ফেসবুক খুললেই লোকে ফাট করে পড়ে নিতে পারে, বিনা পয়সা তাও আবার। একদম। বইমেলায় আজকে যায় লোকে ঘুরতে, বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা মারতে, ফুচকা খেতে, এগুলোর জন্য বইমেলা। কজন বই কেনে? হ্যাঁ কেনে যথেষ্ট, আমার বই কেনে, কিন্তু মানুষের সংখ্যাটা কমছে দিন দিন। কারণ মানুষ ভাবছে বইমেলাটা ঘুরতে যাওয়ার জায়গা, বই কিনতে কেউ যায় না। লাইব্রেরি তো আছে, লাইব্রেরি কতজন মেম্বারশিপ নেয়? সেই জন্য না এই জায়গাটা থেকে কোনো দিন আমার মাথায় আসেনি যে আমি বই ছাপাতে পারি। কারণ এর আগেও কিন্তু আমার অফার এসেছিলো, সেটা আশ্চর্যজনক ব্যাপার। কারণ আমি ভাইরাল হওয়ার আগেও আমার অফার এসেছিল। আজকে থেকে আমি অনেক বছর আগের কথা বলছি, 2000, ওই বললাম না আমার কবিতা পেজটা, তখনকার কথা। তখনই আমার অফার এসেছিলো একটা পত্রিকা থেকে যে দাদা তোমার লেখা ছাপাতে চাই। তো আমি এই জিনিসটা থেকে কেমন জানি আমার কোনোদিন মনে হয়নি যে একটা বই ছাপানো দরকার বা নিজের একটা কপিরাইট দরকার। আমি ওই দাদা পাশে আছি, ক্রাশ খেলাম, দাদা তুমি আমার ক্রাশ, হ্যান ত্যান, এগুলো খুব নো ডাউট প্রতিটা ছেলেরই ভালো লাগে, আর স্বীকার করতে তো দোষ নেই। তো এই জিনিসগুলোকে না ইন্সপিরেশন ভাবতাম আমি, যে এটাই আমার লাইফ। এই যে কমেন্ট পাচ্ছি, লোকে সেলফি তুলছে রাস্তাঘাটে দেখা হলে, এটাই আমার লাইফ ভাবতাম। কোনো দিন বই ছাপানো হয়ে ওঠেনি। তারপর আমার জীবনে একটা মহা সর্বনাশ হলো, সেটা হচ্ছে আমি বিয়ে করলাম। আজ বাড়ি গেলে কিন্তু খাবে তুমি বোনের কাছে। ওই সর্বনাশের পর আমার লাইফে একটা উন্নতি হলো, সেটা হচ্ছে সর্বনাশের পরে উন্নতি। হ্যাঁ, আচ্ছা। তো আমার বউ, ওই যে বললাম আমার লাইফে কোনো গোল নেই, তো আমি কোনোদিন ভাবিনি যে বই ছাপাতে হবে বা এটাও দরকার। দেন আমার বউ বললো তুমি বই ছাপাবে না কেন? অ্যাকচুয়ালি আমার বউও কিন্তু এই থ্রুতেই এসেছিলো, আমি লেখালেখি করি, ক্রাশ ফাঁস খেয়ে হ্যানা তেনা বিয়ের অবধি করি যায় ব্যাপারটা। যাই হোক, তো আমার বউ সর্বপ্রথম আমার লাইফে আসার পর প্রথম যে কাজটা করেছিল সেটা হচ্ছে আমার নামে কপিরাইট দিয়ে দেওয়া। বাহ। আমার নামে একটা স্বীকৃতি দেওয়া। নাহলে আমি তো ল্যাথখোর ছেলে, সারাদিন আমি বিছানায় শুয়ে শুয়ে লিখতামই। তো ততদিন আমি কিন্তু লেখা ছেড়ে দিয়েছিলাম, জানো তো, ছেড়ে দিয়েছিলাম আমি। আমার বই বেরোনোর, অ্যাকচুয়ালি আমাকে যখন পাবলিশার জিজ্ঞেস করে আমি লেখাগুলো ছাপাবো, তো আমি বলি এর আমাকে যখন পাণ্ডুলিপি চায়, আমি বলি এই লেখাগুলো কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া বহুদিন আগে ভাইরাল হয়ে বসে আছে, চারিদিকে কপি হয়ে বসে আছে, তাও কি নেবেন? সে বলেছিল হ্যাঁ তবুও নেবো, যেহেতু তোমার লেখা। তো সেই হচ্ছে আমার প্রথম কপিরাইট, লাভ থেরাপি। আমার লেখা বহু জায়গায় কপি হয়েছে, আমি ছোটোখাটো ব্যাপারগুলো তো ছেড়েই দিলাম। আমার প্রতিটা লেখার মধ্যে এমন ইউনিকনেস আছে, আমি অহংকার করে বলছি না। কোথায় আজ অব্দি কোথায় এরকম লেখা হয়েছে তুমি বলো তো, যে একটা মেয়ে পিরিয়ড থাকাকালীন অবস্থায় অষ্টমীতে অঞ্জলি দিতে যাচ্ছে? এখন হয়তো নতুন হয়েছে, কিন্তু তুমি যে সময়ের কথা বলছো, তুমি যেটা শুনছো এখন, সেটা কিন্তু আমার দেখেই শুনছো। আমি দাবি করে বলতে পারি, তুমি এমন একটা গল্প দেখাও বা থিওরি দেখাও, এই থিওরি যেটা আমার পাবলিশ করা ডেটের আগে, একটা দেখিয়ে দাও, আমি নিজেকে চোর বলে দেবো। একটা মেয়ে, শুনবে কি? একদম বলো না। একটা মেয়ে, আগেটা তো তুমি শুনলে গয়দুল্লাকের ব্যাপারটা, এটার কনসেপ্টটা ছিল একটা মেয়ের পিরিয়ড হয়েছে অষ্টমীতে, একটা মেয়ের পিরিয়ড হয়েছে, ন্যাচারাল জিনিস, স্বাভাবিক জিনিস। এখন স্বাভাবিক হচ্ছে জিনিসটা, আস্তে আস্তে যুগ উন্নত হচ্ছে। কিন্তু আমাদের যারা আগের প্রজন্ম আছে, মা, কাকিমা, ঠাকুমা, যত যুগ পেছনে যাবে তত জিনিসটা ছোঁয়াচে, অচ্ছুত, শরীর খারাপ, তারা বোঝে না এটা কিন্তু সুস্থতার লক্ষণ। শরীর খারাপ কোনো চান্সই নেই, বরঞ্চ না হওয়াটা শরীর খারাপের লক্ষণ। একদম তাই। তা আমি দেখাতে চেয়েছিলাম এই জিনিসটা কোনো অচ্ছুত নয়। কীভাবে দেখাতে চেয়েছিলাম? যখন ওর মা বলল যে মন্দিরে কিন্তু ঢুকবি না, প্যান্ডেলে ঢুকবি না, পুজো প্যান্ডেলে আজকের দিনটা নয়, তখন মেয়েটা মন খারাপ করে বসে আছে, মা তো চলে গেল, তখন মন খারাপ করে বসে আছে ঘরে। তখন দেখাচ্ছে যে মা ঢুকলো, ওর মাই ঢুকে মাথায় হাত দিচ্ছে, তখন মেয়েটা নিজের চোখে জল মুছছে, বলছে ঠিক আছে আর কাঁদতে হবে না, চ মন্দিরে যাবো। তখন মেয়েটা অবাক হয়ে গেছে, কী ব্যাপার, একটু আগে উদুম বাটাম দিয়ে গেল, এসে আবার তোষামত করছে, কী ব্যাপার। তখন মেয়েটা যাই হোক রেডি ফেডি হয়ে নিচে শাড়ি পরে মায়ের সাথে প্যান্ডেলে যাচ্ছে, পুজো প্যান্ডেলে যাবে এবার অষ্টমীর অঞ্জলি দিতে। ওর মাও একটা থালা সাজিয়ে ওর হাতে দিয়েছে, বলছে ধর এটা, ঠিক আছে, বেরিয়ে গেছে। প্যান্ডেলে যখন ঢুকতে যাচ্ছে, দুজনেই একসাথে ঢুকেছে, মা আর মেয়ে ঢুকতে যাচ্ছে, তখন মেয়েটার ফোনে রিং হচ্ছে, ফোনটা বার করে দেখছে ওর মায়ের কল। বলছে এতবার বারণ করলাম তাও বেরিয়ে গেলি বাড়ি থেকে শাড়িটা পরে।
ও তো অবাক, তুমি ভাবো মায়ের সাথে এসছে অথচ মায়ের কল ঢুকছে। ওইটা ছিল মা দুর্গা। ওর মায়ের রূপ নিয়ে ওর মা দুর্গা নিজে টেনে মা দুর্গারই কাছে নিয়ে এসছে পিরিয়ড থাকা অবস্থাতে। এটা এটা আমার লেখা, আমার কনসেপ্ট। এইটা বহু জায়গায় কপি হয়েছিল। আমি মানে আমার হাতের বাইরে চলে গেছিলো। আমি তারপরে এরপর থেকে আমি না বলা ছেড়ে দিয়েছিলাম এটা আমার লেখা। অনেকে আমাকে মেনশন করতো কমেন্ট বক্সে গিয়ে, প্রীতম দাদাকে চুরি করে দিয়েছে। আমি কোনো রিপ্লাই করতাম না, আমি জানি আমার লেখা কপি হয়। তারপরে একটা টাইম গিয়ে আমার মনে হলো যে বেকার এসব লেখা। না, আমার না একটা প্রশ্ন করতে চাই। বলো। তুমি নাস্তিক মানুষ বললে, তুমি তো তোমার গল্পের মধ্যে ভগবানকে কেউ ঢুকছে। হ্যাঁ, কারণ দেখাতে হয়, পাবলিক কিছু খাওয়াতে গেলে কিছু দেখাতে হয়। ওই যে বললাম বিজনেস। আচ্ছা, বিজনেস বললাম, স্মার্ট উত্তর দিলে কিন্তু একদম। আমি ইউটিউবে এসেছি টাকা কামাতে, এ তো বলতে বাধা নেই যে ভাই আমি ভালোবাসি ভিডিও বানাতে, এরকম হ্যান ত্যান বলে দিলাম, আমার ফেমের লোভ নেই। এগুলো তো মিথ্যে কথা, সত্যিকারের কথা। কিন্তু আমার লেখার মধ্যে খুব একটা ভগবান নিয়ে পাবে না, খুব একটা। মানে আমি মনে হয় মানে যেখানে খাওয়াতে হয় সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই আমার মনে হয় প্রথম আমি এটাই মনে হয় মা দুর্গাকে দেখিয়েছিলাম, মনে হয় যত সম্ভব। মনে হয় আমার আর কোনো লেখাতে ভগবান নেই। আমার গোটা ফেসবুক প্রোফাইল বলো, কোথাও ভগবানের ছবি পাবে না তুমি। বুঝলাম। আমরা একটা সিঙ্গেল লোকে কী করে সেলফি নেয় তো দুর্গার পেছনে দাঁড়িয়ে পুজোর সময়। আমার এই পুজো প্যান্ডেলের কোনো ছবিও নেই। যাও ঘুরতে, ইদানিং যাচ্ছি বউয়ের সাথে, কিন্তু প্যান্ডেলে ঢুকি না, বাইরে দাঁড়াই বউ প্রণাম টনাম করে। আমার বউয়ের একটা খুব ভালো হ্যাবিট আছে, এটা আমি ওকে ক্রেডিট বাড়ি যাওয়ার জন্য, বাড়িতে গিয়ে বাঁচার জন্য আর কি বলো। ও জোর করে না আমাকে কখনো। হ্যাঁ, প্রসাদ খাওয়ার সময় একটু বাওয়াল হয়। আচ্ছা। হ্যাঁ, এই যেমন 1 জানুয়ারি বলে পুজো দিল, তো প্রসাদ খাওয়ানো সন্দেশ বাওয়াল। ও বাওয়াল বলতে কথা কাটাকাটি, আমি খাবো না, ও সেই জোর করে খাওয়াবে না। খেয়ে নাও না, আমি তো তোমাকে প্রণাম করতে বলিনি, আমি তো তোমাকে ধূপ দিতে বলিনি, আমি তো তোমার মন্দিরে গিয়ে একসাথে চাঞ্জল নিতে বলিনি, আমি শুধু প্রসাদটাই দিচ্ছি, ওটা তো অন্তত খাও, খেতে হয়। ওই যে বললাম আমার ঘরের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে গেছে, মেনে নিতে হয়, কিচ্ছু করেনি। কিন্তু এই জিনিসটা আমি তাহলে এর এগেনস্টে আমি কি এখন বলবো না সাসপেন্স রেখে? না, সাসপেন্স। আচ্ছা থাক, তাহলে নাস্তিকতাটা পুরোটাই সাসপেন্সে থাক। এই এপিসোডটা আমরা শুধুমাত্র তোমার ব্যাপারে জানবো, তোমাকে যারা চেনে, তোমাকে যারা ভালোবাসে, শুধুমাত্র তারা এই ব্যাপারটা জানো। পরবর্তী সময় থাকছেই আরও কিছু। অনেকে আমাকে বলেছে দাদা আবার লেখাটা কন্টিনিউ করো। বিশেষ করে রিপন আমি কন্টিনিউ করতে চাই না, কারণ আমার মনটা ভেঙে গেছে ওই জায়গা থেকে, যখন আমারই একটা লেখা, আমার কাকের ঠ্যাং বগের ঠ্যাং লেখা কিন্তু নয়। যখন কপি হচ্ছে, যখন নকল হচ্ছে, যখন তোমাকে মানুষ পছন্দ হচ্ছে, তার মানে তো লেখার মধ্যে কোনো না কোনো ডেপথ আছেই। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে ওই লেখা ভাবতে আমার টাইম লাগতো, তারপর ধরো একটা খেটে খুঁটে লিখছি বা ভেবে, অ্যাকচুয়ালি খাটনিটা এখানে হয়। স্বাভাবিক। তো যখন তুমি দেখবে যে তোমার লেখা অন্য কেউ একজন, তুমি ধরো নিজে 500টা লাইক পেয়েছো, অন্য একটা বড় পেজে সেই লেখা গেছে, তার হয়তো 20,000 লাইক। তুমি বলো কেমন লাগবে? কোনো ক্রেডিট নেই। আবার তো অনেকে তো সংগৃহীত লিখেই দেয়, অনেকে কী করছে নিজের নাম দিয়ে দিচ্ছে ওখানে, লেখা অমুক ভট্টাচার্য। এখন তো সোশ্যাল মিডিয়ায় বাস্তবে কত চুরি হয় গো। সংগৃহীত বললেও তবু একটা ক্ষমা আছে, হ্যাঁ, যে কালেক্টেড ফেসবুক থেকে পেয়েছি। হ্যাঁ, সে জানে না, নাই জানতে পারে, সংগৃহীত হতে পারে, সংগৃহীতটা ক্ষমার মধ্যে পড়ে। নিজের নাম দিয়ে দিচ্ছে ভাই, তা আবার ব্লু মেনশন করা আছে নামটা, যাতে ফলোয়ার যায় ওর মধ্যে। চিন্তা করো। তারপর থেকে আমি লেখা ছেড়ে দিয়েছি। তারপর তো এই ফারহান আক্তারের যে কপির ব্যাপারটা হলো, তারপর তো ছেড়েই দিলাম। মানে লেখা ঢুকবে না। প্রোডাকশন হাউস থেকেও আমার কাছে অনেকবার এসেছিলো যে তোমার লেখা নিয়ে আমি একটা মানে দাদা সিরিয়ালে লিখতে পারবে না? না ভাই প্লিজ ভাই, আমার সব লেখা ওই 2-4 মিনিটের, সিরিয়াল লিখতে আমি পারবো না। বলছে কিছু দরকার নেই, কিছু শুধু হয়ে যাবে আর বিয়ে দেবে, এরকমভাবেই বলেছিল আমাকে। সত্যি বলছি, আজ থেকে ওই ইচ্ছে করে পেজ, তখন কিন্তু টিএলবি আসেনি, তখনই আমাকে বলেছিল দাদা কোনো কাজ নেই, শুধু বিয়ে দিয়ে যাও আর সংসারে অশান্তি লাগিয়ে যাও। না, এরকম কনসেপ্টই আমি লিখিনি কোনো দিন আজ অব্দি। ওই ন্যাকা চৈতন্য আমার 2-4টে লাভ কোটেশন আর এই মোটিভেশন টাইপের লেখা। মোটিভেশন নিয়ে আমি কয়েকদিন লেগেছিলাম, এই কি করলে কি হয়, কীভাবে মানে মেয়েরা কোন জিনিস পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে কোন জিনিস, এই জিনিস নিয়ে আমি লিখতাম প্রথম দিকে, কি করা উচিত না উচিত। তারপর দিকে সেটাও বন্ধ করে দিলাম, লেখা লিখি করি না, কারণ সেগুলোও কপি হতো। বাহ, ভালো করেছে। মানে ওই ঝুঁঝি আমরা না গিয়ে দরকার নেই। এখন আমি এমন কিছু একটা মানে করছি যেটা কপি করলেই কপিরাইট দেওয়ার একটা সম্ভাবনা জায়গা থাকে। তবে কি তুমি এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, এর সাথে আদার্স কিছু? আমি এখন ঘুম বাদ দিয়ে বাকি সব জায়গা, মানে ঘুম আর টাকা বাদ দিয়ে, অ্যাকচুয়ালি টাকাটাও তো দরকার একদম। তো ঘুম, টাকা পয়সার চিন্তা, এগুলো বাদ দিয়ে অ্যাকচুয়ালি ওই টাকার চিন্তার সাথে সাথেও আমার এই সমস্ত চিন্তা ফ্লো হতে থাকে পাশাপাশি। কি করব, চ্যানেলটা কি করে আরেকটু গ্রো করা যাবে,
সাবস্ক্রাইবার এত বেশি, ভিউ কেন কম হচ্ছে? এই টাইপের চিন্তা সবসময় মাথায় একটা চলতেই থাকে। কীভাবে এই যে কোয়েশ্চেন মার্কটা সব সময় ক্যারি করতে থাকে। আমি এরকম কোনো নয় যে ছুটির দিন দেখি, আমার কাছে প্রতিটা দিনই ছুটি। আমি তোমার একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করছি, যদি তুমি আমাকে জিজ্ঞাসা করতে বারণ করেছো, তুমি যদি না চাও আমরা এটা কাট করে দেবো, তবু জিজ্ঞাসা করছি, তোমাকে নাকি রাস্তাঘাটে দেখা যায় মাথা মুখে মাস্ক পরে অন্য কোনো রূপে, এই বিষয়টা কি? না বলতে চাইলে ঠিক আছে, বাট তুমি যদি বলতে চাও দেখো ভেবে বিষয়টা। আমি অ্যাকচুয়ালি দেখো তাহলে তোমাকে আমি বলি, আমার না সবাইকে বলছো। আমি অ্যাকচুয়ালি এই কী বলে এটাকে, সিম্প্যাথি গেইন করা। হ্যাঁ তুমি তাই বলছিলে, ঠিক। আমি পছন্দ করি না এটা, একদমই না। তো আমার কেন জানি না মনে হয় এটা সিম্প্যাথি গেইন করে আমি আমার কেরিয়ারে সাবস্ক্রাইবার গেইন করব, নট সিম্প্যাথি গেইন করে। আমি কি করি ব্যাকগ্রাউন্ডে, বা আমার অর্থাভাব আছে না, আমি মানে পাস্টে খেতে পেতাম না, আমার বাবা এই করে আমাকে সংসার চালিয়েছে, আমার বাবা ভিক্ষা করে ক্যামেরা কিনে দিয়েছে, এই জিনিসগুলো বলে যে একটা সিম্প্যাথি গেইন করা, এই জিনিসটাকে আমি খুব অপছন্দ করি। আচ্ছা ভাই আমার সাবস্ক্রাইবার তো বলেনি ভিক্ষে করে ক্যামেরা কিনতে, বলেছে কি? তা আমি ভিডিও বানাচ্ছি, তারা নর্মালি দেখছে, এটার জন্য তো তারা তো ফোর্স করেনি। এই যে আমি টাকা ইনকাম করছি, তাদেরকে দিতে যাই ভাগ, দিতে যাই না, সুতরাং তাদেরকে সিম্প্যাথির ভাগ কেন দেবো আমি? আচ্ছা, অনেক ইউটিউবার করে সিম্প্যাথি গেইন করে। তবে কি বলবো না বিষয়টা, না ছোট্ট করে বলে দেবো একটু? অ্যাকচুয়ালি দেখো আমি এমএসসি আইটি নিয়ে পড়াশোনা করেছি, অনেক দূর এগিয়েছি। মা বাবার একটা স্বপ্ন ছিল যে ছেলে গ্রো করবে, ছেলে ইন ফিউচার গিয়ে জব করবে, বাট তার মাঝখানে এই বিপদটা ঢুকে যায়, ইউটিউব চ্যানেল। তারপর থেকে একটা লোভ জন্মায়। লোভ হচ্ছে ফেম পাওয়ার লোভ, লোভ হচ্ছে মানুষকে সত্যি দেখানোর লোভ। আর সব থেকে বড়ো কথা, আমি ফেম পেতে চাই বস, কিন্তু মিথ্যা দেখিয়ে নয়। লোকে যেন কালকে এরকমভাবে আঙুল দেখিয়ে বলে, এরকম জায়গায় যেতে চাই যে দেখ হয়তো দেশের আইনও মিথ্যা বলতে পারে দু চোখ বেঁধে, এই ছেলেটা যা বলে সত্যি, এর কথার মধ্যে কোনো ভেজাল নেই। বাহ, ওই যে দু চোখ বাঁধা থাকে না কাঠগোড়ায়, দাড়ি পাল্লা নিয়ে, যাই চেঞ্জ হোক, হয়তো বি আর আম্বেদকারও ভুল কিছু লিখে গেছে আইন নিয়ে, কিন্তু এই যা বলবে তাই সত্যি, এই সংবিধান। এরকম টাইপের সত্যির মুখোশ কিন্তু খুব কারোয়া বদ্দা, সত্য নিতে পারে না, ন্যাকেড জিনিস খুব বাজে জিনিস। সত্য নিয়ে একটা গল্প ছিল মনে আছে, একটা মেয়ে কুয়োয় ন্যাকেড হয়ে ঝাঁপ দেবে, কাপড় জামা ছেড়ে পরে নেবে পারলে কোনোদিন, খুব বিখ্যাত গল্প, আমি আর বললাম না, এটা সবাই জানে। তো ন্যাকেড হচ্ছে রিয়েল ট্রুথ, নিতে পারে না। আচ্ছা, তা ওই সত্যের দিক থেকে আমি বলি, পুরোপুরি হাইড না করলে আমি কিছুটা বলি, আমি একটা ছোটোখাটো বিজনেস করি, এই জন্যই আমি বিজনেসের লাইনে নেমে এসেছি এত পড়াশোনা করো। কারণ হচ্ছে ছুটি। ধরো তুমি আমাকে কাল ডাকলে, প্রীতমদা ফ্রি আছো, আমি কালই চলে আসবো। সেটাই হয়েছে আমাদের সাথেও, মানে তুমি না এটা একটু ডিলে হয়েছে, তুমি ডিলে হয়নি, এটা এক মাস হবে হয়তো। না না না, কোথায় এক মাস, আমি তোমাকে সপ্তাহ দুয়ের মধ্যে পুরো বিষয়টা, একটা ডেট হয়েছিল, সেই ডেটটা কোনো কারণে ক্যান্সেল হওয়ার পরে আজকে তোমাকে সকালে আমি কোথায় ক্যান্সেল করেছিলাম, যে দাদা হচ্ছে না আজকে, একটু প্রবলেম ছিল না, আজকে সকালে তোমাকে ফোন করলাম, তুমি জাস্ট বিকেলে হাজির। কিন্তু আমার ওই একটা ছুটি নেব বলে এই লম্বা চওড়া একটা অ্যাপ্লিকেশন লিখে এইচওডিকে ঠুকবো, ওই টাইপের জব আমার দ্বারা হবে না। আর এটা আমার শালির বিয়ের সময় থেকে হয়েছিল, তখন কিন্তু ইউটিউব চ্যানেল আমার জাস্ট শুরু হয়েছে, কিন্তু তখন ইউটিউব চ্যানেলে আমার কোনো লক্ষ্য ছিল না। আমার তো মনিটাইজেশনও চলে গেছিলো একটা টাইম, রেগুলারিটি ছিল না বলে। আমি তো এই রেগুলারিটি এনেছি ইউটিউব চ্যানেলে লাস্ট 1 থেকে 1.5 বছর হলো। আমার তুমি ভাবতে পারো আমার মনিটাইজেশন চলে গেছিলো। মনিটাইজেশন কখন যায় চ্যানেলে? যখন তুমি টানা 1 বছর ভিডিও দেবে না, তোমার ওয়াচ টাইম থাকবে না, তখন চলে যায়। লকডাউনের পর আমার মনিটাইজেশনই চলে গেছিলো। তারপর তো আমার জীবনে সর্বনাশটা হলো, তারপর তো আরোই চলে গেল বিয়ের পর বিশ্বাস করো আমি 2 বছর টানা আমি ইউটিউবে কোনো ভাবতেই পারিনি বউ ছাড়া, মানে বউকে ভালোবেসে না, কত বড় যে একটা বাড়েন, তার ওপরে আর হাত বাড়ায়নি মানুষ যে ফলোয়ার বাড়াবো, সাবস্ক্রাইবার বাড়াবো, ওর ওপরে আর হাত রাখতে পারিনি আমি। ওইটা নিয়ে আমি ছিলাম যে বউ এত ভালোবাসতাম বউকে, ঠিক আছে। তো বেসিক্যালি তারপরেও যে একটা ক্রেডিট দেওয়া দরকার, কারণ ম্যাক্সিমাম বিবাহিত পুরুষের দ্বারা ইউটিউব চ্যানেল হয় না। দুটো ইউটিউব চ্যানেল চালানোর পেছনে দুটো হচ্ছে সবথেকে বড় বাধা লাইফে, এক হচ্ছে বিয়ে, আর এক হচ্ছে তোমার কাজ। এই দুটো তোমাকে শেষ করে দেবে, তোমাকে স্বাধীনতা দেবে না তো। কিন্তু আমি এই জায়গাটা আমার বউকে সাপোর্ট করি। আমার বউ আজ অবধি দেখো কোনো দিন আমার মধ্যে সেই পজিটিভনেস, সন্দেহ কোনো দিন করেনি। আমার কাজটাই হচ্ছে রাতে, ফ্র্যাঙ্কলি বলছি। আজকে তো আমার বউ সন্দেহ করতে পারে আমি রাতে গিয়ে কোনো হোটেলে ঢুকে যাচ্ছি, দেখতে তো যায় না। আর তুমি দেখো এতক্ষণ তোমার কাছে এসেছি, কবার ফোন করেছে আমার বউ আমাকে? করেই না, ও বাইরে বেরোলে ফোনই করে না। উল্টে তুমি জানিয়েছো আমি পৌঁছে গেছি।
জানি না আমার বউয়ের আবার চক্কর ফক্কর চলছে নাকি, হয়তো ও চায় যে বেঁচে যাই আজ বাড়ি গিয়ে সেটা আলাদা ইস্যু, কিন্তু করে না। সন্দেহ জিনিস কোনোদিন আমার মধ্যে নেই। আমাদের মধ্যে অশান্তি কী নিয়ে হয়, হয়তো আমি ডিম হাতে কিছু ধরে ফেললাম, বাহ, শুনলে দেবে আমাকে, বুঝতে পারছি। এই জিনিস নিয়ে আমাদের নাস্তিক আর আস্তিকের লড়াই। হ্যাঁ, এটা বাড়াবাড়ি কথা। ভগবান মানাটা আলাদা জায়গায়, কিন্তু এই আমার মায়ের এক বাতিক, মা এখনও ঘুঁটে দিয়ে রিমোট মোছে টিভির, ঠিক আছে, সেই সেম বাতিক হচ্ছে আমার বউ। আমি তো এটা নিয়ে দুশ্চিন্তায় মরে যাই, এত বছর আমার মাকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরলাম, এবার এই মেয়েটাকে নিয়ে। আর এত কম বয়সে যদি এই বাতিক শুরু হয়, তাহলে আমার মায়ের মতন বয়সে গিয়ে কী হবে ওর? তুমি পাল্টে যেতে আমার মা তো মোবাইল চুপি দিয়েছে জলেতে, কারণ হসপিটাল থেকে এসেছিলো বলে। এইরকম বাতিক, এরকম বাতিক আমার বউয়ের মধ্যেও আছে। আর এই এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়েই আমার সঙ্গে আমার বউয়ের খুঁটিনাটি লাগে। তুমি রান্না করবে, আমি একটু রাঁধতে ভালোবাসি, জানো তো, যেদিন বাড়িতে চিকেন বা মাটন হয় করি আমি। আমি তোমার বাড়ি গেলে কিন্তু আমরা যদি সবাই অবশ্যই, কিন্তু আমার বউ মশলার বাটিটা এরকম করে নিয়ে না দাঁড়িয়ে থাকবে, বলছে আমি করবো না, আমি শুধু ঢালবো, কারণ আমি ছুঁয়ে ফেলবো তো মাংস হাতে, এটা ওটা, ও ঢালার কাজ করে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা মেইন টপিক দিয়ে হারিয়ে হ্যাঁ, গেলাম। বলো। তোমার আরেকটা বিজনেসের কথা বলছিলে, সেটা হ্যাঁ, কি অ্যাভয়েড করে গেলে স্মার্ট? না, অ্যাভয়েড না। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তো কোনোদিন জব লাইনে যাইনি, আমি ছুটি পাবো না বলে। সব থেকে বড় বাধা জব। তো আমি কোনোদিন জব লাইনেই গেলাম না, আমি ছোটোখাটো একটা বিজনেস করি, বলছি না আমি ওটা আমি হাইড রাখছি, ঠিক আছে, যারা জানার তারা জানে। ঠিক। এবার দেখো, আর সবাইকে বলে রাখি এই সুবাদে, দাদা যেহেতু একটা বিজনেস করে, আপনারা দাদাকে রাস্তাঘাটেও দেখতে পারেন, মাস্ক পরে থাকে। হয়তো তোমার এখানে কমেন্টও করতে পারে অনেকে যারা দেখে নিয়েছে। আচ্ছা, যাই হোক, দিয়ে এক্সপেরিয়েন্স বলো আমাকে, জাস্ট একটা বলছিলে একটা রাতের ঘটনা, একটুখানি, বেশি কিছু না, হালকা করে ওটা বলে দিলে পাবলিক বুঝে যাবে তো আমি কি বিজনেস করি। ঠিক আছে, চলো। অ্যাকচুয়ালি আমার মানে আমি এটা নিয়েও খুব রিসার্চ করেছিলাম। আচ্ছা, কী এমন কাজ, দেখো আমার প্রথম তো কোনো ইনকাম সোর্স ছিল না। আজ না হয় ইউটিউব থেকে কিছু হলো আসছে, তখন তো কিছু ছিল না। প্লাস বিয়ে করে ফেলেছি, বউকে খাওয়াতে হবে, জবে যাচ্ছি না, বাপের পয়সা খাবি নাকি, বউ পাগল নাকি? এমন কিছু একটা কাজ যেটাতে আমি আর্ন করতে পারবো, কিন্তু যখন ইচ্ছে ছুটি পাবো। আমার মনের ওপর ডিপেন্ড করছে, আমার স্বাধীনতা আমার মনের ওপর ডিপেন্ড করছে। বহু কিছু ঘাটলাম, কমা ছুটকো ছাটকা ছোট বড় বহুত কাজ ঘাটলাম, কিন্তু দেখলাম সবই জব রিলেটেড হয়ে যাচ্ছে। একটা দোকান, ডিউটি, সেটাও কিন্তু বিজনেস। আমার বাবারই দোকান আছে, আজ যদি বাবার ধরো দোকানে 7 দিনের জন্য গেল না, যে বাঁধা কাস্টমারগুলো ছিল সেগুলো পাশের দোকানে চলে যাবে। একদম, এটাকে বলে ওয়ান কাইন্ড অফ জব। আমি আজকে এই জায়গাটা কাজ করছি কেন, কিন্তু আমাকে কিছু একটা করতে হবে। আমার তো রুটিন দেখো তুমি কীরকম। আমি হট করে আমার প্ল্যান হলো এর আগের মাসে মালদা। আমাদের কীরকম আমি যে কীভাবে এতক্ষণ গালাগালি না দিয়ে বসে আছি তোমার চ্যানেলে আমি নিজেও জানি না। আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও গালাগালি ছাড়া পাবে না, আবার বিপও দিই না। তোমার চ্যানেল বলে আমি ভদ্রতাটা রেখেছি, এটাতে কিন্তু তোমাকে আমি ক্রেডিট দিতে হবে, না তুমি বিপ দিতে দিতে শেষ হয়ে যেতে আমার কথা শুনতে শুনতে। বিজ্ঞান মঞ্চের লোক বলছে, এর আগের দিন আমাকে বিজ্ঞান মঞ্চে একজন কমেন্ট করেছে গালাগালি শুতে, দাদা তোমার না ভিডিওগুলো আমি ভাবি স্কুলের ছেলেগুলোকে প্রজেক্টারে বড় জায়েন্ট স্ক্রিনে দেখাবো, তুমি জেলে বেলা খিস্তি দাবি কীভাবে দেখাই বলো তো? বিজ্ঞান মঞ্চের লোক আমাকে বলছে, হ্যাঁ দেখাতে হবে না, তারা বড় হোক এমনি দেখে নেবে। বলবো লিঙ্ক শেয়ার করে দিতে, খিস্তিটা দেওয়া তো কোনো অপরাধ নয়, আমার তো লয়াল চ্যানেল, যা কিছু সত্যি তাই দেখাবো। আমি যেমন তেমনই থাকবো, হ্যাঁ আমি যেমন তেমনই থাকবো, আমি মুখোশ পড়ে আমি তো ভিডিও খেয়ে নিই লাইভে এসে, কোনো চাপ নেই। যারা সাবস্ক্রাইব করা করবে। আর তো শ্বশুরবাড়ির আমার এত লোক আছে, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সবাই দেখছে ভিডিও, আমি জানি না দেখছে, আমি যে আমি তাই, তুমি দেখছো কেন আমার ভিডিও? এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই, হ্যাঁ আমি নর্মাল। আচ্ছা, তবে তোমার পার্সোনাল লাইফ জানা হলো, তোমার কেরিয়ার জানা হলো, তো তুমি কি আগামী দিনে শুধুমাত্র ইউটিউবের হিসেবে মানুষ তোমাকে দেখবে, নাকি অন্য কোনো সেগমেন্টে দেখতে পাবে? আগামী দিনে অনেক কিছু প্ল্যান আছে আমার, অনেক কিছু প্ল্যান আছে, এগুলো আমি রিলিজ করছি না এখন, বলাটা উচিত না আমার, কারণ আমি দেখি জনগণ আমাকে কীভাবে নিচ্ছে। এও তো হতে পারে আগামী দিনে গিয়ে জনগণ আমাকে মেরে দিল, সেটা যে পথে এগোচ্ছি। না সিরিয়াসলি, নাস্তিককে কেউ দেখতে পারে না। এবার জানি না আমি কীভাবে দেখতে পারে না। তুমি যে টপিকে আছো, যে সেগমেন্টটা নিয়ে কাজ করছো, সেখানে অনেক তোমার শত্রু হতে পারে। শত্রু তো আমার আছেই, শুনবো আমরা এই টপিকে ঢুকবোই না। নেক্সট এপিসোড আমরা ডেফিনেটলি এই টপিকে ঢুকবো। মানে এখন যেটা জানা যে তুমি মানে তোমার মুভমেন্ট চেঞ্জ করছো কবে, যে যারা তোমাকে দেখছে, যারা তোমাকে ভালোবাসে, তাদের কাছে আর কি তারা জানুক আর কি বিষয়টা। এটা হচ্ছে ওভারঅল বিষয়, যে তোমার মুভমেন্ট মানে তুমি ইউটিউব নিয়েই থাকবা, ইউটিউব নিয়ে যে প্ল্যানগুলো আছে সেটা মোটামুটি কবে থেকে কার্যকরী করবে? ইউটিউব নিয়ে প্ল্যান আমার সেরকম কিছু নেই। আমার একটাই প্ল্যান আছে, মানুষকে সত্যি দেখানো। সেটা ভূত হতে পারে,
সেটা কোনো জায়গায় কোনো কিছু গোপন ডাকছে, সেই Controversy জিনিসটা হতে পারে। ফাঁস করা। যেমন রিসেন্ট একটা পরে পাটে বলছি, দীঘার হোটেল নিয়ে একটা কেচ্ছা হয়েছিল, পরে পাটে আমি ওটা তোলা রাখছি, জিনিসটা সবই বলবো। তো এই টাইপের জিনিসগুলো যারা লুকিয়ে রাখতে চায়, যারা কোনো কিছু সত্যি ধামাচাপা দিতে চাইছে, কোনো কিছু অন্যায় জিনিস বা মিথ্যা জিনিসকে প্রমোট করতে চাইছে, রিউমার যেটাকে বলে, এই টাইপের জিনিসটাকে নিয়ে আমি পড়ে থাকতে চাই। মানে এটাকে খালাস করা, এটাকে সত্যি মানে তোমরা ভুল দেখাচ্ছ, আমি ঠিক দেখাচ্ছি, আমি ঠিক তোমরা ভুল, এই জিনিসটা প্রুফ, সঙ্গে প্রুফ নিয়ে এটা মানে উইথ প্রুফ, with proof। একদম। গুড, ঠিক। তো বেসিক্যালি এখনও যারা দেখলেন, আমরা বারবার একটা কথা বললাম যে আমরা পরে পাঠের জন্য রাখছি। বেসিক্যালি বঙ্গমন্ত্রে যে ইউটিউব ভিডিওগুলো আসবে কিন্তু আসে, সেটা কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের বেশি হয় না। দাদার যদি লাইভ স্টোরির সঙ্গে আমরা তার ইউটিউব চ্যানেল নিয়ে পুরো গল্প করতাম, তবে প্রায় এটা 2-2.5 ঘন্টা চলে যাবে। তাই এটাকে দুটো ভাগে ভেঙে ফার্স্ট পার্টটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে দাদার পুরো স্টোরিটা, যারা জানেন না তারা অবশ্যই জেনে গেলেন। সেকেন্ড পার্টে আমরা পুরোটা জানবো তার ইউটিউব জার্নিতে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, মানে তার লাইভ কোনো জিনিস এক্সপোজ করার সময় যে জিনিস এক্সপিরিয়েন্সগুলো ঘটেছে, ভূত আছে কি নেই সেটা নিয়ে জানবো, তার কি বিলিভ করে সেই নিয়ে জানবো। তো সঙ্গে থাকুন, নেক্সট এপিসোডের জন্য অনেক কিছু ধামাকা থাকছে। আজকের জন্য এইটুকুই, নমস্কার, ভালো থাকবেন।